আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 17 অধ্যায়ের তোমাদের বইয়ে যে এমসিকিউ গুলো আছে 1 থেকে টোটাল 9 পর্যন্ত এই 9টা এমসিকিউ সমাধান দেখাবো। তো দেখো 1 নম্বর থেকে শুরু করি। প্রথমে যে এমসিকিউটা আছে, উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তা কি নির্দেশ করে? শ্রেণী সীমা, শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণী সংখ্যা নাকি শ্রেণীর গণসংখ্যা? এটার সঠিক উত্তর হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। কেন শ্রেণীর গণসংখ্যা? আমরা কিন্তু জানি উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত থাকে সেই সংখ্যাই সেই শ্রেণীর গণসংখ্যা। তার মানে এর উত্তরটা হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। অথবা তুমি চাইলে এটা সরাসরি মুখস্থ করে নিতে পারো। তাহলে কি হবে? শ্রেণীর গণসংখ্যা। তারপরে এমসিকিউটা লক্ষ্য করি। পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কি বলে? আচ্ছা, এখানে ক্রমানুসারে সাজানো মানে হচ্ছে তোমার ছোট থেকে বড় আকারে সাজালে, তাহলে পুঞ্জীভূত বলছে না, তার পুঞ্জীভূত মানে হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতা হবে। তাহলে এখানে মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়, তা উপাত্তের এই প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? কেন্দ্রীয় প্রবণতা। এটা কেন কেন্দ্রীয় প্রবণতা? আমরা কিন্তু এটা রিডিং এর মধ্যেও পড়েছি যে অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে তাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলি। আর ক্রমানুসারে তো আগে বলছি, ক্রমানুসারে মানে কি? ছোট থেকে বড় আকারে সাজালে। তোমরা এই প্রথম দুইটা এমসিকিউ সরাসরি মুখস্থ রাখবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। পরে 3 নাম্বারটা লক্ষ্য করি। এখানে একটা সারণী দেয়া আছে, উপরে তাপমাত্রা দেয়া আছে, নিচে গণসংখ্যা দেয়া আছে। 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি। গণসংখ্যা হচ্ছে 5, 9, 4। এখানে যে শ্রেণী ব্যক্তিটা দেওয়া আছে সেটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এখানে দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির মানে কি? আচ্ছা দেখো, এখানে একটার সাথে আরেকটা মিল আছে। প্রথমে 6 ডিগ্রি, পরে 8 ডিগ্রি, আবার এই ঘরে দেখো প্রথমে 8 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এখানে 10, আবার শুরুতে 10। তাহলে আমরা প্রথমে বুঝছি যে এটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। যদি প্রথমটা শেষেরটা আর পরেরটা প্রথমেরটা না বলতো তাহলে বুঝতে যে বিচ্ছিন্ন। প্রথমে বলছে যে শ্রেণীব্যক্তি 3, তাহলে 1 নাম্বারটা সঠিক কিনা দেখি। এখন দেখো, তোমার এখানে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্নটা বুঝতে হবে। অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন হলে কিন্তু শ্রেণীব্যক্তির আলাদা হয়। এখানে ধরো অবিচ্ছিন্ন যেহেতু, তাহলে একটা কাজ করবে, এই 8 থেকে 6 বিয়োগ করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 8 ডিগ্রি বিয়োগ 6 ডিগ্রি সমান কত? 2 ডিগ্রি। বাট এটা যদি তোমার বিচ্ছিন্ন হতো তাহলে এখানে তোমার এই যে দ্বিতীয় যে ঘরটা, এটা হইতো, প্রথম ঘরটা ধরো আছে 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি দেওয়া আছে, আর পরের ঘরটা তাহলে শুরু হতো 8 না, ওইটা পরেরটা 9 থেকে ধরো 11, ঠিক আছে? 9 থেকে 11 ডিগ্রি। তার মানে এই যে তোমার এই সংখ্যাটা মিলতো না, এটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্নর ক্ষেত্রে তোমার শ্রেণী ব্যক্তিটা হবে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে যোগ 1 দিতে হইতো। তাহলে উচ্চ সীমা কত? 8 ডিগ্রি বিয়োগ নিম্ন সীমা কত? 6 ডিগ্রি, তারপর যোগ 1 ডিগ্রি। তাহলে কত হইতো? 8 থেকে 6 বিয়োগ করলে 2 ডিগ্রি যোগ 1 ডিগ্রি, তাহলে কত? 3 ডিগ্রি। এটা বিচ্ছিন্নর ক্ষেত্রে হইতো। যেহেতু এটা অবিচ্ছিন্ন তাহলে 2 ডিগ্রি হবে। তাহলে 1 নাম্বারটা ভুল দেওয়া আছে। 2 নম্বরে বলছে মধ্যক শ্রেণী 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। তাহলে মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করি সেটা একটু খেয়াল করি। তাহলে আমরা মধ্যক শ্রেণীটা কিভাবে বের করি? এখানে যে তোমার গণসংখ্যাটা থাকবে, এই গণসংখ্যাটাকে সবগুলো যোগ করে দিবা। তাহলে এখানে কত? 5 আর 9 কত? 14, 14 আর 4 কত? 18। তাহলে এখানে আমাদের টোটাল গণসংখ্যা কত? n এর মান হচ্ছে 18। আর মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করি? n/2 তম পদ, n/2 তম পদ। তাহলে n এর মান কত? 18 কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসতেছে? 9। তার মানে 9তম পদ হবে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাহলে আমরা এখানে নিচের একটা ঘর তৈরি করে নিই, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? এই গণসংখ্যার প্রথম ঘরে যে মানটা বসে, ক্রমযোজিত গণসংখ্যার ঘরে সেই মানটাই বসে প্রথম ঘরে। তারপরে এই ঘরের সাথে এই সেকেন্ড ঘর যোগ করে এইখানে দ্বিতীয় ঘরে বসবে। তাহলে 5 এর সাথে 9 যোগ করলে কত হয়? 14 আসে। তারপর আবার এই 14 এর সাথে কোনাকুনি যোগ করে তোমার বসাইতে হয়। তাহলে 14 এর সাথে 4 যোগ করলে কত হয়? 18। এখন দেখো, এই যে 9তম পদ এটা কোথায় আছে? এই যে দ্বিতীয় ঘরে আছে না, এই 14, 14 এর মধ্যে। এখন তুমি ক্রমযোজিত গণসংখ্যার দিকে তাকাবা, এই যে 9তম পদটা কোথায় আছে? এই যে 14 এর মধ্যে 9তম পদটা আছে। তাহলে 9তম পদ এটা কোন ঘরে? দ্বিতীয় ঘরে। তাহলে এটা সঠিক। 10 ডিগ্রি থেকে 8 ডিগ্রি এটাই মধ্যক শ্রেণী অবস্থিত। তারপর 3 নম্বরে বলছে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন যদি ধরো মান যদি দশমিক হয়, শর্টকাট মনে রাখতে পারো, মান যদি দশমিক হয় তাহলে ওইটা হবে অবিচ্ছিন্ন। আর যদি মান পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, জনসংখ্যা এরকম পূর্ণ সংখ্যা যার কোনো দশমিক নেই, ওটা হবে বিচ্ছিন্ন। তাহলে এটার উত্তর হবে গ। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা 4 নম্বরটা দেখি।
4 নম্বরটা কি বলছে? আয়তলেখ অঙ্কন করতে দরকার। আচ্ছা দেখো, আয়তলেখ আমরা আগে 3টা বিষয় জানা নেই। তোমার এখানে আয়তলেখ, আরেকটা আছে তোমার বহুভুজ, বহুভুজ, আরেকটা আছে অজীব রেখা, অজীব রেখা। তাহলে কোনটার জন্য কি কি লাগে সেটা জানতে হবে। আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। ঠিক আছে। বহুভুজ অঙ্কনের জন্য আমাদের মধ্যমান লাগে, মধ্যমান এবং প্লাস গণসংখ্যা লাগে। আর অজীব রেখার অঙ্কনের জন্য শ্রেণীর উচ্চসীমা লাগে, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা প্লাস ক্রমযোজিত গণসংখ্যা লাগে, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এই 3টা মনে রাখতে হবে। তাহলে আয়তলেখার জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা লাগে, বহুভুজ অঙ্কনের জন্য মধ্যমান লাগে এবং গণসংখ্যা লাগে, অজীব রেখার জন্য শ্রেণীর উচ্চসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তাহলে এই যে এখানে যে 3টার মধ্যে যে আমরা যে গণসংখ্যা পেলাম, এই গণসংখ্যা 3টা সবসময় ওয়াই অক্ষ বরাবর বলবে। ঠিক আছে, এই 3টারই তোমার নর্মাল গণসংখ্যা বলো আর ক্রমযোজিত গণসংখ্যা বলো, সবগুলো ওয়াই অক্ষে বসবে, আর বাকি যেগুলো আছে এগুলো এক্স অক্ষে। ঠিক আছে, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপরে মধ্যমান, এগুলো সব এক্স অক্ষে। তাহলে এখানে দেখো 1 নম্বরে কি বলছে, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি বলবে, তার মানে 1 নম্বরটা সঠিক। এই যে আমরা দেখলাম অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি বলছে আয়তলেখার ক্ষেত্রে। তারপরে 2 নম্বর বলছে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, তার মানে এটাও সঠিক। এই যে গণসংখ্যা মানেই ওয়াই অক্ষ। ঠিক আছে, তারপর শ্রেণীর মধ্যমান, তার মানে শ্রেণীর মধ্যমান তো আমাদের আয়তলেখে লাগে না, কোথায় লাগে? বহুভুজে লাগে, তার মানে এটা ভুল। 4-এর উত্তর হবে ক। তাহলে আমাদের 4-এর উত্তর কি হবে? ক হবে। আশা করি বুঝতে পারছো। পরে আমরা 5 নম্বরটা দেখি, উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। আচ্ছা, প্রচুরকটাকে কেন্দ্র প্রবণতা পরিমাপ, এটা রাইট। আমাদের তোমার কেন্দ্র প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা, একটা হচ্ছে গড়, মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। তাহলে কেন্দ্র প্রবণতার পরিমাপ, তাহলে 1 নম্বরটা সঠিক। সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান, এটাও সঠিক। যেই মানটা সব থেকে বেশি সংখ্যক বার থাকবে, তোমার যেই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক থাকবে ওইটা হবে প্রচুরক শ্রেণী। তাহলে সবচেয়ে বেশি যেটা থাকবে ওইটাই প্রচুরক শ্রেণী। আচ্ছা, তারপর বলছে সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে। ধরো প্রচুরক আমরা যদি বলি, যেমন 1, 2, ধরো 3, আবার 2, আবার ধরো এখানে 3 আছে, 5 আছে। ঠিক আছে, এই সংখ্যাগুলো দেওয়া আছে, তার আমরা জানি যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটাই প্রচুরক। তাহলে এখানে দেখো 2 আছে 2 বার, আবার 3 আছে 2 বার, তো আবার 1 আছে একবার, 5 আছে একবার। তাহলে এখানে প্রচুরক, ধরো প্রচুরক মানে কি, সেটা একই সংখ্যা হতে পারে, অনন্য আবার নাও হতে পারে, এটাই বুঝেছে। তার মানে এখানে আমাদের 3 নম্বরটা সঠিক, 2 নম্বরটা সঠিক, উত্তর হবে 4। আচ্ছা, এখানে একটা উদ্দীপক বলছে শীতকালে বাংলাদেশের কোন একটি অঞ্চলে 10 দিনের তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া আছে, পরিসংখ্যান হলো এত। ঠিক আছে, এখান থেকে তোমার 6 আর 8 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে, উপরের সংখ্যাগুলোর প্রচুরক বের করতে বলছে। তার প্রচুরক কোনটা, যে সংখ্যাটা তোমার সবচেয়ে বেশি বার থাকবে। দেখো তো এখানে কোনটা সবচেয়ে বেশি বার আছে। ধরো এখানে 10 আছে একবার, তারপরে 9 আছে একবার, 8 আছে একবার, 6 আছে একবার, 11 আছে একবার, 12 আছে একবার, 7 আছে একবার, 13 আছে একবার, 14 আছে একবার, 5 আছে একবার। আমরা জানি যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটাই প্রচুরক। যেহেতু এখানে প্রত্যেকটাই একবার করে আছে, ঠিক আছে, তাহলে এখানে তো প্রচুরক তোমার নাই, কারণ সবটিতে একবার করে, তাহলে কোনটা প্রচুরক দেবো? তাহলে এখানে প্রচুরকই নেই। যদি ধরো এই 7টাই আরেকবার থাকতো তাহলে উত্তর হইতো 7। ঠিক আছে, অথবা যদি এই 8টাই আরেকবার রিপিট থাকতো তাহলে ওইটা উত্তর হইতো। 7 নাম্বার আসি, উপরে সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কত? তাহলে আমরা গড় তাপমাত্রা বের করতে বলছে। তাহলে গড় তাপমাত্রা কিভাবে বের করবে? এখানে যে আমাদের উপাত্তগুলো দেওয়া আছে, এই সবগুলো উপাত্তকে যোগ করে জাস্ট যে কটা উপাত্ত ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিবা। এখানে কয়টা উপাত্ত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে অলরেডি আমাদের বলে দেওয়া আছে যে 10টা উপাত্ত, 10 দিনের উপাত্ত। তাহলে কি করবা? এই ফার্স্টে এই যে 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 6 প্লাস 11 প্লাস 12 প্লাস 7 প্লাস 13 প্লাস 14 যোগ 5। ঠিক আছে, এটাকে যোগ করে জাস্ট 10 দিয়ে ভাগ করে দিবা, তাহলে যে উত্তর আসবে ওটাই হবে অ্যান্সার। তাহলে এটা ভাগ দিলে তোমার ক্যালকুলেটরে গ নাম্বারটা আসবে 9.5। তাহলে 8 নাম্বার প্রশ্নে আসি, উপাত্ত সমূহের মধ্যক কোনটি? তার মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যে উপরে উপাত্ত দেওয়া ছিল 10টা, তোমাকে অবশ্যই এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে খুঁজে দেখো সবথেকে ছোট মান কোনটা বলো তো? এই যে 5, 5-এর পরে কত আছে? 5-এর পরে 6, 5-এর পরে 6, 6-এর পরে 7, তারপরে আমাদের 8 আছে, 8, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে। তাহলে কয়টা হলো? 2, 4, 6, 8, 10। ঠিক আছে, তো এই যে আমাদের উপাত্তগুলো ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিবা যদি মধ্যক বের করতে বলে এবং এরকম উপাত্ত দেওয়া থাকে। তাহলে এখানে দেখো আমাদের তোমার উপাত্ত কয়টা হলো? 10টা। তাহলে এইটা জোড় সংখ্যা না,
তো এখন তুমি তো এখানে মাঝখানের যে মানটা সেটাও খুঁজে পাবে না। এখানে দেখো এই পাশে যদি 4টা বাদ দাও আর এই পাশ থেকে যদি আমাদের 4টা বাদ দাও, তাহলে মাঝখানে 2টা মান থাকতেছে না। তো কি করবা, তোমার এই দুটাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা কিভাবে লিখবা, এটা হচ্ছে তোমার মধ্যকে যদি সূত্র অনুযায়ী লিখো তাহলে কি লিখবা, যে n/2 তম পদ যোগ n/2 তম যোগ 1 তম পদ, ওকে, ডিভাইডেড 2। এটা হচ্ছে মধ্যকের সূত্র। তাহলে n এর মান কত, n এর মান কত 10 না, n এর মান কত, মানে মোট কয়টা উপাত্ত আছে 10টা, তাহলে 10/2 যোগ 10/2 যোগ 1 ডিভাইডেড 2, তাহলে 10, তাহলে এখানে কত 5তম প্লাস 5 প্লাস 1, তাহলে কত তোমার 6তম পদ যোগ ভাগ 2। তাহলে এই যে দেখো 5তম পদ কোনটা, এই যে 1 2 3 4 5, এই যে 5তম পদের মান কত 9, আর এখানে 6তম পদ, তাহলে 6তম পদের মান কত 10। তাহলে 5তম পদ এবং 6তম পদ যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে ওইটাই হচ্ছে মধ্যক। আর যদি ধরো বিজোড় সংখ্যা থাকতো, এখানে তো 10 একটা জোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে এই পাশ থেকে যদি ধরো 9টা থাকতো, তাহলে এই পাশ থেকে তোমার 4টা বাদ দিতা, এই পাশ থেকে 4টা বাদ দিয়ে মাঝখানে যে সংখ্যাটা থাকতো ওইটাই হতো অ্যান্সার। তাহলে এটার উত্তর হবে ক। তারপরে শেষ প্রশ্ন 9 নম্বরে কি বলছে, সারণীভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো n। তারপর মধ্যক শ্রেণীর নিম্ন মান, নিম্ন সীমা দেওয়া আছে l, এবং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রম যদি fc, এবং মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm, এবং শ্রেণীব্যাপ্তি h, তথ্যের আলোকে নিচে কোন মধ্যকের সূত্র, তাহলে তোমাদের বইয়ে যে মধ্যকের সূত্রটা আছে ওটা হবে, তার মধ্যকের সূত্র কোনটা ছিল, l প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস fc ইনটু h ডিভাইডেড বাই fm, তাহলে যে ক নাম্বারটার সাথে মিলে গেছে, এটা হবে অ্যান্সার। তাহলে তোমাদের আরো দুইটা সূত্র মনে রাখতে হবে, ওই যে তোমার এই যে প্রচুরকের যে সূত্রটা, প্রচুরকের সূত্রটা কি ছিল, l প্লাস f1 প্লাস f2 ইনটু h, এটা ছিল না প্রচুরকের সূত্র। আরেকটা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা x বার দ্বারা প্রকাশ করছিল। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কি ছিল, a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড n ইনটু h, এটা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই তিনটা সূত্র তোমার মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো না জানলে তুমি পরিসংখ্যানের অঙ্ক করতে পারবে না। আশা করি এই পর্বের মাধ্যমে তোমার এমসিকিউ গুলো বুঝতে পারছো। আর কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই শেষ করব, পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান দেখব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।